ভারতের পশ্চিমবঙ্গে ৯ আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা ঘটনার প্রতিবাদে রাজপথে নেমে আসে চিকিৎসকসহ সর্বস্তরের শিক্ষার্থীরা। ছাত্র সমাজের আন্দোলন সময়ের সাথে সাথে আরও তীব্র রূপ নিতে শুরু করে। এক পর্যায়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা ভারতে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে গুঞ্জন ওঠে বাংলাদেশের মতো ভারতেও সরকার পতন ঘটতে পারে। এরপর সম্প্রতি ইন্ধন শোনা যাচ্ছে যে গোপনে বাংলাদেশের মতো ভারতের সরকার পরিবর্তনের কঠিন ছক কষছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে। প্রতিবেদনটিতে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বন্ধুত্বের আড়ালে মোদী সরকারকে উৎখাতের জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য অন্ধ্রপ্রদেশে ব্যাপটিস্ট চার্চ এবং বিরোধী নেতাদের সাথে যোগাযোগ করছে তারা। এতে আরও দাবি করা হয়, ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক জোট এনডিএ ভাঙতে তৎপরতা চালাচ্ছে সিআইএ। এজন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে টার্গেট করেছে গোয়েন্দা সংস্থাটি। পাকিস্তানে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। ভারতের বর্তমান মোদী সরকারও জোটের উপর প্রবল নির্ভরশীল। জোট ভাঙলে সরকার টিকিয়ে রাখতে হুমকির মুখে পড়তে পারে নরেন্দ্র মোদী। স্পুটনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিআইএ ভারতের বিরোধী নেতাদের সঙ্গে দেখা ও আলোচনা করেছে। দিল্লির মার্কিন কনসাল জেনারেল জেনিফার লারসন সম্প্রতি হায়দ্রাবাদে এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াসির সঙ্গে দেখা করেছেন। এর আগে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও দেখা করেছিলেন এই মার্কিন কূটনৈতিক। শুধু তাই নয়, তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের সঙ্গেও দেখা করেন। এসব সাক্ষাৎকে বেশ সন্দেহের চোখে দেখছে রাশিয়ার সংবাদ মাধ্যমটি। উল্লেখ্য যে গত ৫ আগস্ট ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে। গত ১৫ বছরের শাসনামলে শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে মিত্রদেশ ভারত। বিপরীতে মানবাধিকার এবং ভোটাধিকার সহ নানা ইস্যুতে হাসিনার উপর অসন্তুষ্ট ছিল মার্কিন প্রশাসন। হাসিনা পদচ্যুত হওয়ার পর জোর অভিযোগ করেন, বাংলাদেশের সরকার পতনের পেছনে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র জড়িত। এবার রাজনৈতিক বিশ্লেষক মহলে কথা চলছে যে কোনো কারণে যদি ভারতের কেন্দ্রীয় সরকারের পতন ঘটে, তাতে যুক্তরাষ্ট্রের হাত থাকার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট ইসরায়েল সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মোট ৪টি ফ্রন্টে লড়ছে। হামাস, হিজবুল্লাহ, ইরান এবং পশ্চিম তীরে লেবাননের সাথে সর্বাত্মকভাবে সংঘর্ষে জড়িয়ে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। এর মাঝেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেড খান ইউনিসের উত্তরে হামলা চালিয়ে ঘায়েল করেছে বহু ইসরায়েলি সেনা। পাশাপাশি একটি আল ইয়াসিন 105 মিসাইল দিয়ে ইসরায়েলি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে। ২১ আগস্ট বুধবার গাজায় যুদ্ধবাজ বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন করে এ হামলা চালায় কাসাম ব্রিগেড। এতে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে হামাসের এ শাখাটি। কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার দক্ষিণে হামাদ শহরের পশ্চিমে উত্তর খান ইউনিসের আল হাউজিন এলাকায় একটি সুড়ঙ্গের মুখে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। একদল ইসরায়েলি সৈন্য সেদিকে অগ্রসর হওয়ার পরে তারা এ হামলা চালায়, যার ফলে অধিকাংশ ইহুদিবাদী সেনা নিহত এবং কিছু সংখ্যক আহত হয়েছে। কাসাম ব্রিগেডস আরও জানায়, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার কেন্দ্রে দেইর আল বালাহ শহরের পূর্বে আল ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি মেরকাভা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে। এতেও বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে ইসরায়েল ক্রমেই তার পাপের পাল্লা ভারী করে চলেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হায়নাদের হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪০,২২০ ছাড়িয়ে গেছে। আবার ইসরায়েল বড় বিপদ ডেকে আনছে, কেননা ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের বৃহত্তম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ফাতাহের সামরিক শাখার একজন কমান্ডার নিহত হয়েছেন।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো ড্রোন হামলায় প্রাণ হারান তিনি হিজবুল্লাহর সঙ্গে কাজ করতেন বলেও দাবি করেছে ইসরায়েল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা যে আরও রাগান্বিত হয়ে উঠবে তা নিঃসন্দেহে বলা যায়। গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলাদেশ। এবার এমন আন্দোলনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে ভারতে। সম্প্রতি তফসিলি সম্প্রদায় ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সংরক্ষিত কোটা ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের প্রতিবাদে ভারত জুড়ে ২১ আগস্ট বুধবার বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভের অংশ হিসেবে রিজার্ভেশন বাঁচাও সংঘর্ষ কমিটির ডাকে গতকাল বিভিন্ন রাজ্যে পালিত হয়েছে ভারত বন্ধ কর্মসূচি। বিহারের রাজধানী পাটনায় গতকাল বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। বিক্ষোভকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। ভারত বন্ধ কর্মসূচি সফল করতে বুধবার রাজস্থানের বিকানের জেলায় তফসিলি সম্প্রদায় ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নেন। বিক্ষোভকারীদের মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিতে দেখা যায়। এদিকে একই দিনে ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতেও ভারত বন্ধ কর্মসূচির প্রভাব পড়ে। বিক্ষোভকারীরা অবস্থান নেয় শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। অনেক বিক্ষোভকারীদের সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতেও দেখা যায়। ভারত বন্ধ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের নয়দাতেও গতকাল পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। নয়দা পুলিশের যুগ্ম কমিশনার সাংবাদিকদের বলেন, কোনো ধরনের বিরূপ পরিস্থিতি মোকাবেলায় সড়কে সড়কে টহল বাড়ানো হয়েছে। কোটা সংস্কার নিয়ে তফসিলি সম্প্রদায় ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে ভারতের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী জয়ন্ত সিং চৌধুরী গতকাল সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর আইনমন্ত্রী লোকসভায় বিষয়টি নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন। এরপর কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভাও এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে। ফলে এখন বিষয়টি নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেয়ার মতো আর কিছুই নেই। ভারতের সুপ্রিম কোর্ট ১ আগস্ট দেয়া এক রায় বলেছেন, তফসিলি সম্প্রদায় ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যারা আর্থিকভাবে সচ্ছল তাদের কোটা সংরক্ষণ বাতিল করা হোক। অন্যদিকে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া বা অসচ্ছল তাদের চিহ্নিত করে বাড়তি সুবিধা দেয়া হোক। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৭ বিচারপতির একটি বেঞ্চের ৬ বিচারপতি এর পক্ষে রায় দেন। বিক্ষোভকারীদের দাবি, কোটা ব্যবস্থা সবার জন্য রাখতে হবে, কোটা নিয়ে নতুন আইন করতে হবে। এছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে থাকা সংরক্ষিত শূন্য পদগুলোতে অবিলম্বে নিয়োগ দেওয়ার দাবিও উঠেছে বিক্ষোভ থেকে। এ নিয়ে ইতিবাচক পদক্ষেপ না নিলে বন্ধ ছাড়াও ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তফসিলি সম্প্রদায় ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগঠনগুলো। কোটা ব্যবস্থা নিয়ে ভারতের তফসিলি সম্প্রদায় ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা এমন সময় মাঠে নেমেছেন যখন পশ্চিমবঙ্গের কলকাতায় একজন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভ উত্তাল ভারত। আবার ভারতের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে নেটিজেনরা বাংলাদেশের সাথে তুলনা করে বলছে, ভারতে বাংলাদেশের ছাত্র আন্দোলনের মতো প্রবল বিক্ষোভ সংঘটিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পতনের পর ভেঙে পড়া বাংলাদেশের হাল ধরতে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাণ্ডারি হয়ে দায়িত্ব গ্রহণ করেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার নতুন হলেও বাংলাদেশের সাথে পুরনো সম্পর্ক বজায় রেখে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক মূল্যবোধ ও অভিন্ন স্বার্থ সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ করতে চায়। দপ্তরটি জানায়, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার সম্পর্ক রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজের প্রতিরক্ষায় রয়েছে তারা। স্থানীয় সময় ২০ আগস্ট মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার।
এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কিভাবে দেখছে। এই ক্রান্তিকালে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনো ধরনের সহযোগিতা বা যোগাযোগ হচ্ছে কি? জবাবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, আপনি জানেন বাংলাদেশের সাথে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার অপেক্ষায় রয়েছি আমরা। তবে এই মুহূর্তে নির্দিষ্ট কোনো যোগাযোগ বা সহযোগিতার বিষয়ে বলার মতো কিছু নেই। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কিত বিষয় বলবো, আমরা অবশ্যই মানবাধিকারের সুরক্ষা এবং যে কোনো সহিংসতা এড়ানোর প্রত্যাশা করব। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে বিস্তারিত জানতে আমি আপনাকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে যোগাযোগ রাখার জন্য বলবো। এদিকে একই দিন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে গুলি করা হলে 819 জন নিহত এবং 25,000 আহত হয়েছেন উল্লেখ করে দায়ীদের বিচারের ব্যাপারে জাতিসংঘের অবস্থান জানতে চান। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘ অবশ্যই বিচার দেখতে চায়। আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহিতার কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা থাকা দরকার।